ঘটনাটি ঘটেছিল 2013 বা 14-এর মাঝামাঝি। আর হ্যাঁ, সেই ফুফাতো ভাইয়ের কাকার নাম ইকবাল। ইকবাল কাকার পেশা ছিল মাছ ধরা। সে প্রতিদিন বিকেলে তাদের গ্রামের বিলে জাল ফেলে আসত, আর ভোর হওয়ার সাথে সাথেই চলে যেত সেই জাল থেকে মাছ আনার জন্য। যে দিনের ঘটনা, সেই দিনটি ছিল শুক্রবার, আর সেই দিনই আমার পরিবার সহ আমরা সবাই যাই সেই ফুফাতো ভাইয়ের বাড়িতে। আর ইকবাল কাকা আমাদের খুব পছন্দ করতেন, তাই আমাকে দেখে বললেন, ভাতিজা চলো নদীতে যাই, মাছ ধরার জন্য জাল রাখবো নদীতে, বাড়িতে এসে তোমাদের সাথে জমিয়ে গল্প করব। বরাবর আমি রাজি হয়ে গেলাম। চলে গেলাম সেই বিলে। বলে রাখা ভালো যে সেই বিলের এক পাশে ছিল একটা নিম গাছ, আর গাছটার পাশে একটা কবর। তো আমরা যখন বিলের কাছে গেলাম তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। যাই হোক, নদীর কাছাকাছি যখন আমরা পৌঁছালাম তখন হঠাৎ আমার চোখ গেল সেই নিম গাছের দিকে। সেদিকে চোখ পড়তেই দেখতে পেলাম নিম গাছের নিচে বলের মতো 5 থেকে 7টা কি যেন পড়ে আছে। আমি ইকবাল কাকাকে বললাম, কাকা দেখো তো, গাছের নিচে বলের মতো কি যেন পড়ে আছে। সে দেখে বলল, চলো গিয়ে দেখি ওগুলো কি। যখন গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি 7টা তরমুজ পড়ে আছে। অবাক করা বিষয় হলো, গাছটার আশেপাশে না ছিল কোনো কৃষক, না ছিল কোনো মানুষ। আগেই বলেছি, আমরা আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সবাই যার যার বাড়িতে চলে গেছে। যাই হোক, আশেপাশে কে ছিল বা ছিল না ওইদিকে ইকবাল কাকা মন না দিয়ে মহা আনন্দে তিনি মেতে ওঠেন, আর আমায় বলেন, ভাতিজা দেখি বিশাল বিশাল 7টা তরমুজ। আমি খুশিতে মেতে উঠি আর বলি, চলো এগুলো বাসায় নিয়ে যাই। যখন আমি বললাম চলো এগুলো বাসায় নিয়ে যাই, তখন ইকবাল কাকা আমাকে বললেন, ভাতিজা চলো আগে একটা ভেঙে খেয়ে নেই, তারপর না হয় বাসায় নিয়ে যাব। ইকবাল কাকা একটা তরমুজ ভাঙলেন আর আমায় কিছু অংশ দিলেন খেতে। তবে একটা মজার বিষয় হলো, তরমুজটা ছিল অত্যন্ত মিষ্টি আর খুব রসালো। ভালোই লাগছিল, দুজনে তৃপ্তি সহকারে খেলাম। আর সেই সঙ্গে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে একবারের জন্য মনে নেই আমাদের। আর যেহেতু আমি অতটা বড় ছিলাম না, তাই ভয়ে ভয়ে কাঁপা কাঁপা স্বরে কান্নারত অবস্থায় বলতে লাগলাম, ইকবাল কাকা চলো বাড়িতে যাই, আমার খুব ভয় লাগছে। আমার এমন কান্না দেখে ইকবাল কাকা অভ্যস্ত। হাসতে হাসতে বললেন, আরে এত বড় ছেলে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এই বলে তিনি নৌকা থেকে একটা বড় বস্তা নিয়ে আসলেন, আর সেই বস্তায় করে বাকি 6টা তরমুজ নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, যখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন প্রায় রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে, আর ইকবাল কাকাও চলে গেলেন তার ঘরে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, এর মাঝে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। একটা সময় আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠোনে এসে বসলাম গল্প করার জন্য। তখন ইকবাল কাকাও বসে আছেন আমাদের মাঝে। ইকবাল কাকা পরিদের নিয়ে গল্প বলতে লাগলেন, আর আমি খুব মনোযোগ দিয়ে তার গল্পগুলো শুনতে লাগলাম আর চলে যেতে লাগলাম গল্পের রাজ্যে। ঠিক এমন সময় আমার ফুফাতো ভাই একটা তেলের পিঠা খেতে খেতে এসে বলল, কাকা মামানি আর মা পিঠা বানাচ্ছে, তোমায় বলেছে পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, তখন আমার মা, আমার কাকি এবং আমার ফুফু পিঠা বানাচ্ছিল। যাই হোক, আমরা তখন ইকবাল কাকাকে বলতে লাগলাম, কাকা গল্প শেষ না করে কিন্তু যাওয়া যাবে না, আগে গল্প শেষ করো, তারপর পিঠা খেতে যাবে। যখন সবাই এমনভাবে বলতে লাগলাম তখন আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমরা এতগুলো মানুষ ইকবাল কাকাকে এতক্ষণ ধরে যা যা বলছিলাম সে কিছুই মন দিয়ে শুনিনি, কারণ তার নজর ছিল আমার ফুফাতো ভাইয়ের হাতের পিঠার দিকে। যখন আমি দেখছি আমার কথায় তিনি কোনো সাড়া শব্দ করছেন না, তখন আমি হাঁটু ধরে বললাম, কাকা পিঠা খেতে পারবে, আগে আমাকে গল্প শোনাও। তখন সে আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, আগে পিঠা খাবো তারপর গল্প বলবো। যখন সে আমার দিকে তাকালো, এমন ভাবে তাকালো তার চোখগুলো যেন আগুনের মতো জল জল করছিল এবং তার মুখ থেকে তরল জাতীয় পানি পড়ছিল। ইকবাল কাকাকে এমন অবস্থায় দেখে বাকি সবাই সহ আমরা চিৎকার দিয়ে উঠলাম এবং যে যার ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছিলাম
মোটামুটি বোঝার বয়স ছিল তখন। আমি ইকবাল কাকার হঠাৎ এমন পরিবর্তন দেখে আমার মাকে সবকিছু বলতে যাব, ঠিক তখনই আমার ফুপা বাজার থেকে আসলেন আর বললেন, এদিকে আসো, তোমাদের জন্য বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। তখন আমি ফুপার কাছে চলে যাই আর ভুলেই যাই কিছুক্ষণ আগে কি ঘটেছিল। যাই হোক, এর পরের ঘটনা বলছেন আমার মা। যখন ইকবাল কাকা আমাদের কাছ থেকে রান্নাঘরে যান পিঠা খাওয়ার জন্য, তখন তিনি স্বাভাবিকই ছিলেন। রান্নাঘরে গিয়ে আমার কাকিকে বললেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। তখন কাকি বলেন, ভাই একটু অপেক্ষা করেন, গরম গরম পিঠা দিচ্ছি। তখন কাকা কাকির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই পিঠা দিতে হবে, এখনই লাগবে। তাঁর এই আচরণে কাকি একটু অবাক হন। সঙ্গে সঙ্গে ইকবাল কাকা ঘুরে যান আমার ফুপুর দিকে। তখন ফুপুকে ইকবাল কাকা বলতে লাগলেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। তখন ফুপু বললেন, এই হয়ে গেল বলে, ইকবাল গরম গরম পিঠা তোমার ভাইয়ের জন্য নিয়ে যাও, আর তুমি তোমার ভাই একসঙ্গে বসে খাও। এটা শুনেই ইকবাল কাকা রাগান্বিত স্বরে বলে উঠলেন, কাউকে দিতে পারবো না, সব পিঠা আমি নিজে খাবো। এই বলেই আমার মার দিকে গেলেন এবং গড় গড় করে বলতে লাগলেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। যদিও আমার মা প্রথম থেকেই তার এই ধরনের আচরণ লক্ষ্য করছিলেন, তাই বেশি কথা না বাড়িয়ে আগে বানানোর পিঠার বোলটা তার সামনে দিয়ে দিলেন। পিঠার বোলটা হাতে পাবার সঙ্গে সঙ্গে ইকবাল কাকার মুখটা যেন হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে হাসতে আমার মাকে বলতে লাগলেন, ভাবি জানেন, আমি না অনেকদিন পিঠা খাই না, আজ পেট ভরে খাবো। তিনি পিঠা খেতে শুরু করলেন। এদিকে আমার কাকি আর ফুপু তো পুরোই অবাক। যাই হোক, সবাই ভয়ে ভয়ে পিঠা বানাচ্ছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ ইকবাল কাকা কান্নারত অবস্থায় বলে উঠলেন, ভাবি জানেন, ওরাও না অনেক দিন পিঠা খায় না, দেখেন দেখেন কিভাবে তাকিয়ে আছে। এই বলেই ইকবাল কাকা আবার কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ভাবি তাদের পিঠা দিলে আমার আবার কম হয়ে যাবে, আর যদি না দেই তাহলে সর্দারের কাছে বিচার দেবে। কি করি বলুন তো, কি একটা মুশকিল। ইকবাল কাকার এই অবস্থা দেখে আমার কাকি রান্নাঘরেই সেন্সলেস হয়ে যান এবং আমার ফুপু আর মা সাথে সাথে রান্নাঘর থেকে বের হয়ে ঘরে চলে যান এবং আমার ফুপাকে সবকিছু বুঝিয়ে বলেন। ফুপা সহ সবাই আবার রান্নাঘরে যায়। তখন দেখে আমার কাকি মাটিতে পড়ে আছে আর ইকবাল কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। তখন সাথে সাথেই আমার কাকিকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং সারা বাড়ি তন্ন তন্ন করে ইকবাল কাকাকে খোঁজা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। তখন সবাই বাড়ির আশেপাশে তাকে খুঁজতে বের হয় এবং এলাকার সব মসজিদে মসজিদে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হয়। যখন পুরো এলাকা জুড়ে তাকে কোথাও পাওয়া যায় না, তখন আমার ফুপা সহ বাকি সবাই বলে, এখন আর খুঁজে লাভ নেই, দিনের বেলা সবাই মিলে খুঁজতে হবে। যখন সবাই বাড়ি পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। সবাই চিন্তামগ্ন। ঠিক তখনই বাড়ির পাশের পুকুর থেকে একটা শব্দ আসে। শব্দ শুনে যখন আমার ফুপা পুকুরের দিকে যান, ঠিক তখন দেখতে পান এক লোমহর্ষক দৃশ্য। ফুপা দেখেন কালো একটা ছায়া ইকবাল কাকাকে একবার পানিতে ফেলছে, আরেকবার পানি থেকে হ্যাঁচকা টান মেরে তুলছে। এমন লোমহর্ষক দৃশ্য দেখে আমার ফুপা চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে যান। তার চিৎকার শুনে বাকি সবাই গিয়ে দেখে আমার ফুপা পুকুরের পাড়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছেন এবং ইকবাল কাকার মাথা পুকুরের পানির নিচে আর পা দুটো পানির ওপরে। এইভাবে সে পুকুরে পড়ে আছে। সাথে সাথে ইকবাল কাকার বড় ভাই সহ আরো দুজন ইকবাল কাকাকে পানি থেকে এবং আমার ফুপাকে পাড় থেকে বাড়ির উঠোনে নিয়ে আসেন। যখন আমার ফুপার জ্ঞান ফেরে তখন তার কাছ থেকে সব ঘটনা জানা যায়। পুকুরের পাড়ে তিনি কি হয়েছিল বলেন। সবাই সবকিছু শুনে সঙ্গে সঙ্গে এলাকার এক কবিরাজকে নিয়ে আসে এবং সেই রাতেই ইকবাল কাকার ওপর জিনকে হাজির করানো হয় আর তাকে জিজ্ঞেস করা হয় যে এই অবস্থা কে করেছে। তখন জিনটি বলে, আমাদের তরমুজও নিয়ে এসেছে, এখন আমি ওকে নিয়ে যাব। তখন কবিরাজ জিনকে বলে, এই তরমুজ যে তোদের ছিল তা সে জানত না, যদি সে জানত তাহলে তরমুজ আনতো না, এখন কি আর করার আছে, তুই ক্ষমা করে দে। জিন মানতে নারাজ। সে কবিরাজের সাথে এক পর্যায়ে তর্কে লিপ্ত হয়ে যায় এবং বলে, তুই যাই কিছু বলিস না কেন, আমি তাকে নিয়ে যাব, তার ভুলের শাস্তি তাকে পেতে হবে।
অনেক তর্কের পরে একটা সময় সেই জিনটাকে রাজি করানো হয় এবং যে বাকি 6টা তরমুজ আছে সেই 6টা তরমুজ সহ একটা খাসি ওই বিলের কাছে নিম গাছের নিচে কালকে বিকেলে ঠিক সন্ধ্যা হওয়ার আগে ইকবাল কাককে দিয়ে আসতে হবে এমন শর্ত দেয়া হয় এবং আসার সময় পেছনে ফিরে তাকানো যাবে না। তার পরের দিন জিনের দেয়া কথা মতো একটা খাসি আর বাকি 6টা তরমুজ দিয়ে আসা হয়। তারপর থেকে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। জানি না ঘটনাটা কতটা ভয়ের, তবে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেমন যেখানে যা কিছু পড়ে থাক না কেন আমরা যেন তা না নিই, কারণ আমাদের যেমন এই পৃথিবীতে দৃশ্যমান মানবজাতি হিসেবে বসবাস করতে হয়, ঠিক তেমনি ভাবে অদৃশ্য জাতিও এই পৃথিবীতে বসবাস করে। হতে পারে তাদেরই ফেলে রাখা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আমরা মাঝে মাঝে দেখতে পাই। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।